স্কেল আর পিচ এই দুটো কথাকে আমরা প্রায়শই একই অর্থে ব্যবহার করি, কিন্তু সঙ্গীতের গ্রামারের দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা দেখি এই দুটো শব্দ কি একই? এই বিষয়টা নিয়ে আগে আলোচনা করেছি, কিন্তু তারপরেও অনেক কমেন্টে দেখলাম এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশন আপনাদের এখনও আছে। ছোট্ট করে 5 মিনিটে চলুন বিষয়টা একটু বুঝে নিই। নমস্কার, সল্টলেক সুরের ধারার পক্ষ থেকে আমি সায়ন সেনগুপ্ত রবিস্কোপের এই ডিজিটাল গানের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা মূলত এই চ্যানেলে রবীন্দ্রনাথের গান নিয়ে চর্চা করলেও আমরা এখানে হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের খুব বেসিক রেয়াজ এবং সঙ্গীতের ব্যাকরণ নিয়েও একটু কথা বলার চেষ্টা করি। সেই ধরনের ভিডিও অনেক দিন হচ্ছে না, আপনারা অনেকেই কমেন্ট করে লিখেছেন, আমরা দুঃখিত। আমরা চেষ্টা করব এই ধরনের ভিডিওগুলোও আপনাদের জন্য নিয়ে আসতে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই যে আমরা ধরা যাক একটা অপরিচিত স্টেজে গাইতে উঠেই আগে মিউজিশিয়ানসদের বললাম আমি সি শার্প স্কেলে গান গাইব। মিউজিশিয়ানরাও সঙ্গে সঙ্গে বললো ও আচ্ছা সি শার্প, ঠিক আছে। এই কথাটা কি সঙ্গীতের ব্যাকরণগতভাবে আমি ঠিক বললাম? উত্তরটা হচ্ছে না। এর আগেও এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি। স্কেল বলতে আমরা সবসময় একটা স্বরের সমষ্টি বুঝি। এর শাস্ত্রীয় নাম হচ্ছে আমাদের গ্রামার অনুসারে স্বরগ্রাম। অনেকগুলো মানুষ নিয়ে যেমন একটা গ্রাম হয়, সেরকম অনেকগুলো স্বর নিয়ে একটা স্বরগ্রাম বা একটা সেট বা একটা স্কেল। আমি ডিটেলে বলেছি আগে, একটা কার্ড দেওয়া থাকবে স্কেল নিয়ে। প্রথম যে ভিডিওটা আমি করেছিলাম সেখানে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম পৃথিবীর প্রথম মিউজিক্যাল স্কেল তৈরি হয় আমাদের এই ভারতবর্ষে সামবেদের ঐতিহ্যে। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে গন্ধর্ব শ্রেণীর মানুষ তারা প্রথম একটা আবিষ্কার করেন যে সা সা, এই নিচে সা আর ওপরে সা, এরা আসলে একই নোট। আজকে আমরা বিজ্ঞানের পরিভাষায় জানি এইটার ফ্রিকোয়েন্সি যদি এক্স হয়, ওপরের ফ্রিকোয়েন্সিটা ঠিক 2x হতে বাধ্য। তারা অবশ্যই ফ্রিকোয়েন্সি দিয়ে বলতে পারেনি, কিন্তু এই জিনিসটা তারা রিয়েলাইজ করেছিল এবং এই জিনিসটা হওয়ার পর প্রথম মিউজিক্যাল স্কেল তৈরি সম্ভব হলো। এর আগে কি মানুষ গান গাইতো না? অবশ্যই গান গাইতো। মানুষ বহু আদিম যুগ থেকে গান গাইছে। গুহাবাসী মানুষ, তারাও গান গেয়েছে। ছবি যখন এঁকেছে নিশ্চয়ই তারা গান গেয়েছে, কিন্তু এই প্রথম সঙ্গীতের ব্যাকরণ তৈরি হলো। তাহলে সঙ্গীতের ব্যাকরণ অনুসারে স্কেল আর পিচ এই দুটো কথা কিন্তু এক নয়। আমি যখন বলি আমি সি শার্প স্কেলে গান গাইব, আমি আসলে বলতে চাই আমি সি শার্পকে সা করে গান গাইব, যেটাকে আমাদের সঙ্গীত শাস্ত্র অনুসারে বলে আধার স্বর। পাশ্চাত্য সঙ্গীতের ভাষায় এটাকে কিন্তু স্কেল বলে না, এটাকে বলে টনিক বা রুট। এইটাকে ভিত্তি করে আমরা গান গাইব। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে এই টনিক বা রুট এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শাস্ত্রে এই টনিকটা আমরা পরিবর্তন করি না। আমি একটা রাগ যদি সি শার্প স্কেলে গাইতে বা বাজাতে আরম্ভ করি, তাহলে থ্রু আউট দ্য প্রেজেন্টেশন আমার এই সি শার্প স্কেলটাকে বজায় রাখতে হবে। আমি স্কেলটাকে চেঞ্জ করতে পারবো না। স্কেলটা যদি চেঞ্জ করি তাহলে রাগটা বদলে যাবে। এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আড্ডা মারা হয়নি, এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে মূর্ছনা। আজকে যেমন আমরা ঠাটের ভিত্তিতে রাগগুলোকে বর্গীকরণ করি, রাগগুলোকে ক্লাসিফাই করি, প্রাচীনকালে মূর্ছনার ভিত্তিতে রাগকে ক্লাসিফাই করার রীতি ছিল। এবং এই মূর্ছনা জিনিসটা কিন্তু মূর্ছিত হওয়ার মতো কিছু না, এটা ঘোরতর সঙ্গীতের একটা ব্যাকরণের ব্যাপার। এইটা নিয়ে আমার যদ্দূর মনে হয় আমরা কোনো আড্ডা মারিনি। আপনাদের যদি মনে হয় যে মূর্ছনা ব্যাপারটা নিয়ে একটু আড্ডা মারা দরকার, প্লিজ এই ভিডিওর নিচে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই সেই ধরনের একটা ভিডিও আপনাদের জন্য বানাবো। তাহলে স্কেল হতে গেলে কিন্তু একটা সেট অফ নোটস প্রয়োজন হয়। ধরা যাক কাফি, সা রে কোমল গা মা পা ধা কোমল নি সা, তাহলে এই যে 7টা স্বরের একটা সেট, এটা একটা স্কেল। এবার আমি যখন স্টেজে উঠে বলছি আমি এই স্কেলে গান গাইব, আমি যতক্ষণ না গানটা আরম্ভ করছি ততক্ষণ তো বোঝা যাচ্ছে না গানটা স্কেল কি। আমি তো টরিতেও গাইতে পারি, আমি তো আশাবাড়িতেও কোনো একটা গান গাইতে পারি, তাহলে সেটা স্কেল। আর কাফি স্কেল এক নয়, দুটো আলাদা স্কেল। আজকে যেমন আমরা জানি ঠাট নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, এখানে কার্ড দেওয়া থাকবে। আমরা মোটামুটি 10টা ঠাটকে ধরে নিয়েছি এবং এখানেও একটা মজার জায়গা, আমরা যদি অঙ্ক করি আমরা দেখব হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে 72-এর বেশি ঠাট হতে পারে না।
কর্ণাটিক মিউজিকে এখনও 72 ঠাট ব্যবহৃত হয়। এবং আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের রীতি অনুসারে যদি আমরা অঙ্ক করি, আমরা দেখব 32টার বেশি ঠাট হতে পারে না। যদিও 32টা ঠাট আমরা এখন ব্যবহার করি না, আধুনিক যুগে আমরা মাত্র 10টা ঠাট ব্যবহার করি। এটা নিয়েও একটা সুন্দর আড্ডা মারা যেতে পারে। আজকের আড্ডার বিষয় ফিরি, ভিডিওটা বড় করব না। তাহলে মূল জায়গাটা হলো, আমরা যখন বলতে চাই যে আমার স্কেল এইটা, আসলে আমরা বলতে চাই আমার রুট নোট এইটা, আমার আধার স্বর এইটা, এটাকে সা করে আমি গাইবো, সেইটা বলাটা কিন্তু অনেক বেশি ঠিক, অনেক বেশি গ্রামাটিক্যাল। কারণ বুঝতেই পারছেন, যতক্ষণ পর্যন্ত না আমি গান গাইছি, আমার সহযোগী যন্ত্রানুষঙ্গ তারা জানে না আমি আশাবাড়িতে গাইবো না কল্যাণে গাইবো। এগুলো স্কেল, কল্যাণ একটা স্কেল। এবং পাশ্চাত্য সঙ্গীতে যেটাকে আমরা বলি মেজর অ্যান্ড মাইনর, আরও অনেক রকমের স্কেল আছে। আমি তো কখনোই গান আরম্ভ করার আগে আমার সহশিল্পীর জানার উপায় নেই এটা মেজর কর্ডে আছে না মাইনর কর্ডে আছে। তাহলে এখানে গ্রামাটিক্যালি কিন্তু স্কেল কথাটা বলা ভুল, চলিত ভাষায় বলি, কিন্তু বলা উচিত আমার পিচ এইটা, আমার রুট নোট এইটা, আমি সি শার্পকে রুট করে গান গাইব। যখন এই হারমোনিয়াম যন্ত্রটা এলো, তখন এই হারমোনিয়াম যন্ত্রর যে নোটগুলো, সেই নোটগুলো হচ্ছে আমরা জানি সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প আর বি, তারপরেরটা আবার সি। এই নোটগুলোকে তখন আমাদের সঙ্গীতবেত্তারা তারা এদের নাম দিলেন 7টা সাদা, 1 নম্বর সাদা, 2 নম্বর সাদা, 3 নম্বর পহলি সফেদ, দুসরি সফেদ, এইভাবে। তাহলে পহলি সফেদ হচ্ছে সি, দুসরি সফেদ হচ্ছে ডি, অ্যান্ড সো অন। এবার 5টা কালো, পহলি কালি এটা হচ্ছে সি শার্প, দুসরি কালি এটা হচ্ছে ডি শার্প, তিসরি কালি এটা ভেবে দেখুন এফ শার্প, চৌথি কালি এটা যথারীতি জি শার্প, এবং ফাইনালি 5वी কালি, পঞ্চম কালো নোট, সেটা হচ্ছে এ শার্প, যেটাকে আমরা বি ফ্ল্যাট বলি। এবার এই 7, 5, 12টা নোটের যে কোনো একটাকে সা করে আমি আমার প্রেজেন্টেশনটা করতে পারি, সেটা আমার রুট নোট। কিন্তু সেটা কিন্তু আমার স্কেল নয়। গ্রামাটিক্যালি স্কেল তখনই বোঝা যাবে যখন ওই রুট নোটটা এবং তার চড়ার রুট নোটটার মধ্যে 7 বা 5 বা 6 স্বরের বিন্যাসটা আমি করব, সেটা আমার স্কেল। এই ব্যাপারটা নিয়ে আমি কমেন্টে পেলাম অনেকেরই এখনও কনফিউশন রয়েছে। আমি একটা ছোট্ট আলোচনা দিয়ে আপনাদের এই কনফিউশনটা খানিকটা দূর করার চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আজকের জন্য তাহলে এটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।